আমরা আলোচনা করব মাল্টিপল মাইলোমা নিয়ে। এটাকে বোন টিউমারও বলা হয় বা টিউমার অফ বোনও বলা হয়। ওকে, নাও ইন কেস অফ মাল্টিপল মাইলোমা আমাদেরকে একটা জিনিস আগে বুঝতে হবে যে এই ডিজিজটা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট ডিজিজ অফ প্লাজমা সেলস ইন বোন ম্যারো। এইবারে কি হয় দেখো, আমরা জানি আমাদের শরীরে যে সমস্ত লং বোনস আছে তার এই যে এপিফাইসিয়াল প্লেট রয়েছে বা এপিফাইসিস রয়েছে, এই জায়গাগুলো থেকে এখান থেকে স্টেম সেলস তৈরি হয়। এইবারে যখন এখান থেকে হিমোপয়েটিক স্টেম সেলস তৈরি হচ্ছে তার মধ্যে প্রথমে তৈরি হয় বি সেলস। এইখানে যে বি সেলস তৈরি হলো, বি সেলস থেকে পরে সেটা অ্যাক্টিভেশনের মাধ্যমে সেটা তৈরি হয়ে যায় প্লাজমা সেলসে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু খুব জরুরি। ওকে, এই জিনিসটা জানাটা খুব জরুরি যে বোন থেকে বি সেলস তৈরি হচ্ছে, তার থেকে পরে এটা অ্যাক্টিভেশনের মাধ্যমে তৈরি হচ্ছে প্লাজমা সেলস। এবার এই প্লাজমা সেলটা ইউজুয়ালি নর্মাল বোনের ক্ষেত্রে লেস দ্যান 5%, ওকে, লেস দ্যান 5% থাকে প্লাজমা সেল। কত পার্সেন্ট বললাম? 5 সেল বললাম। এই বোনের মধ্যে লেস দ্যান 5% প্লাজমা সেল থাকে। কোনো কারণে যদি এই প্লাজমা সেলের পরিমাণ মোর দ্যান, ঠিক আছে, এটাকে আমি রাব করে দিয়ে দিচ্ছি, কোনো কারণে যদি এই প্লাজমা সেলের পরিমাণ মোর দ্যান 5%, তো অবভিয়াসলি ইট মে গো আপ টু 10% অফ প্লাজমা সেলস। তাহলে বোনের মধ্যে যখন এই প্লাজমা সেলসের পরিমাণ 5% এর থেকে বেশি বেড়ে গেল, আপ টু 10% যদি হয়ে যায়, তাহলে সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে মাল্টিপল মাইলোমা বা টিউমারস অফ বোন। তাহলে এখানে কি হচ্ছে, ইট ইজ এ ম্যালিগন্যান্ট ডিজিজ অফ প্লাজমা সেলস ইন বোন ম্যারো, যেখানে কি হচ্ছে অ্যাবনর্মাল ম্যালিগন্যান্ট প্রলিফারেশন অফ প্লাজমা সেলস হচ্ছে উইদিন দ্য বোন। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এক্স্যাক্টলি কি হচ্ছে এখানে। নাও এটা ভীষণ রকম ভাবে জেনে রাখাটা জরুরি। ইট ইজ সেকেন্ড মোস্ট কমন হিমাটোলজিক্যাল ক্যান্সার। তাহলে এটা কিন্তু সেকেন্ড মোস্ট কমন হিমাটোলজিক্যাল ক্যান্সার। এটা সব থেকে বেশি কমন হচ্ছে মেলদের মধ্যে। এটা বেসিক্যালি একটু এজেড পার্সনদের মধ্যে হয়, at the age or after 40 years of age, যেটা আমি বলছিলাম যে জেনারেলি অ্যাফেক্ট ওল্ডার পিপল। তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই যে বোনের মধ্যে এই যে এপিফাইসিয়াল প্লেট, এপিফাইসিস, এই জায়গা থেকে হিমাটোপয়েটিক স্টেম সেল তৈরি করে বি সেলস, সেখান থেকে বি সেলস পরে অ্যাক্টিভেশনের মাধ্যমে তৈরি হয়ে যায় প্লাজমা সেলসে। বোনের মধ্যে লেস দ্যান 5% প্লাজমা সেলস হচ্ছে নর্মাল। কোনো কারণে যদি সেই প্লাজমা সেলের পরিমাণ মোর দ্যান 5% টু 10% হয়ে যায়, তাহলে সেই সিচুয়েশনকে আমরা বলবো টিউমারস অফ বোন, বোন টিউমার বা মাল্টিপল মায়োলোমা। এবারে দেখো, আচ্ছা এখানে আরো কিছু জিনিস বলবার আছে, সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসে এখানে কি হয়, যদি ক্রোমোজোমাল কোনো ডিসঅর্ডার দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু এই মাল্টিপল মাইলোমা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে সিগারেট স্মোকিং মে লিড টু মাল্টিপল মাইলোমা অ্যাজ ওয়েল, যদিও সেটার কোনো সিগনিফিকেন্ট রিসার্চ এটা পাওয়া যায় না, স্টিল দেয়ার ইজ এ লিঙ্ক। ওকে, নাও ইন কেস অফ সাইন সিমটমস অফ মাল্টিপল মাইলোমা কি হয়, মোস্টলি যে সমস্ত পার্সনদের ক্ষেত্রে দেখা দেয়, পেশেন্ট রিমেন অ্যাসিম্পটোম্যাটিক ফর 5 to 20 years। সেই জন্যই আফটার এ সার্টেন এজ, অ্যাটলিস্ট লাইক আফটার দ্য এজ অফ 40 years, এই রোগটা অনেক সময় ধরা পড়ে। কেন কি না, পেশেন্টটা থাকছে অ্যাসিম্পটোম্যাটিক, কোনো কিছু তো ধরাই পড়ছে না, সেক্ষেত্রে বুঝতে পারা যাচ্ছে না। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের মনে রাখতে হবে ক্র্যাব। এই ক্র্যাবটা কি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা রিলেটেড এমসিকিউ আসতে পারে। ইন কেস অফ ক্র্যাব, ইনক্রিজড ক্যালসিয়াম লেভেল, এইটাকে খুব ভালো করে মনে রাখবে, ইনক্রিজড ক্যালসিয়াম লেভেল কজ রিনাল ক্যালকুলি। এইবারে এই যে ক্র্যাব আমি বললাম তার ফার্স্টের C4 হচ্ছে ইনক্রিজ ক্যালসিয়াম লেভেল। ইনক্রিজ ক্যালসিয়াম লেভেল কেন, কি করে হচ্ছে বোনের মধ্যে না, এই যে বোনের মধ্যে এখানে আমরা দুটো টাইপের সেলের নাম জানি। এক হচ্ছে অস্টিওক্লাস্ট, আমি এখানে পুরোটা যতটা সম্ভব আমি লিখছি মাউসের মাধ্যমে, অস্টিওক্লাস্ট। ঠিক আছে, অস্টিওক্লাস্ট কি করে, অস্টিওক্লাস্ট মেনলি এর নাম হচ্ছে বোন ইটার, ও বোনটাকে যা এরকম যা বোন থাকে সেই বোনটাকে ও খেয়ে ফেলে। আরেকটা সেলস থাকছে সেটার নাম হচ্ছে অস্টিওব্লাস্ট। ঠিক আছে, অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্টের কাজ হচ্ছে ও মানে স্ট্রং সাস্টেনেবল বোন সেলস তৈরি করা। তাহলে এ বোন তৈরি করছে, বোন ফর্ম করছে, অস্টিওক্লাস্ট বোন নষ্ট করছে বা খেয়ে ফেলছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হয়, যখন মাল্টিপল মাইলোমা দেখা দিচ্ছে, অস্টিওক্লাস্টিক সেলের অ্যাক্টিভিটিটা খুব বেড়ে যায়, এর অ্যাক্টিভিটি খুব বেড়ে যাচ্ছে। যেহেতু এর অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, এই কি করছে,
বোন সেলস খেয়ে ফেলছে, খেয়ে ফেলার পরে বোন থেকে রিলিজ হচ্ছে ক্যালসিয়াম আর ফসফেট। যেহেতু বোনটা কেউ খেয়ে ফেলছে অস্টিওক্লাস্ট, আর রিলিজ হচ্ছে ক্যালসিয়াম, তাই তো, ক্যালসিয়াম রিলিজ হচ্ছে বোনের মধ্যে, তাহলে যেহেতু বোনের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে যাচ্ছে, আলটিমেটলি ওটা গিয়ে ব্লাডের মধ্যেও ক্যালসিয়ামের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। আর ব্লাড সার্কুলেশন শরীরের বিভিন্ন জায়গায় যেহেতু ছড়িয়ে পড়ে, তাহলে আলটিমেটলি ওটা কিন্তু রেনাল আর্টেরিয়ার ভেনের মধ্যে চলে গেল, সেটা গিয়ে ওখানে গিয়েও কজ করছে, ক্যালসিয়াম অ্যাকিউমুলেটেড হয়ে কজ করছে রেনাল ক্যালকুলি। নেক্সট আমরা দেখবো আর এর মধ্যে থেকে রেনাল ইনসাফিসিয়েন্সি। যেহেতু এই ক্যালসিয়াম প্রচুর পরিমাণে তৈরি হয়ে যাচ্ছে, সেটার ফলে ওখানে একটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে, আর রেনাল যে ভেন ফ্লো, যে প্রপার ব্লাডের যে ফ্লো রয়েছে সেটা ইনসাফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে রেনাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এ ফর অ্যানিমিয়া। অ্যানিমিয়া দেখা দিচ্ছে কারণ নর্মাল যেভাবে সেলের হেমোপয়েসিস প্রসেসের মাধ্যমে বোন থেকে যেভাবে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট তৈরি হওয়ার কথা, সেইগুলো তৈরি হওয়ার বদলে প্রচুর পরিমাণে অ্যাবনর্মাল প্লাজমা সেলস তৈরি হচ্ছে, যার জন্য এখানে কিন্তু আলটিমেটলি অ্যাজ এ রেজাল্ট আমরা অ্যানিমিয়া দেখতে পাচ্ছি। তাহলে এ ফর অ্যানিমিয়া হয়ে গেল। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ বোন লেশন, বি ফর বোন লেশন which cause pathological fracture. তো obviously অস্টিওক্লাস্ট সেলের যে অস্টিওক্লাস্ট যে অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, সেটা বাড়ার জন্য ও তো বোন ইটার, বোনগুলোকে খেয়ে ফেলছে, বোন সেলসগুলোকে খেয়ে ফেলছে, তাহলে কি হচ্ছে তখন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আমরা দেখতে পাচ্ছি। কারণ এই বোনের মধ্যে প্রচুর পোর বা পোরাস হয়ে যাচ্ছে বোনটা, তখন খুব সহজেই ফ্র্যাকচার দেখা দিচ্ছে। এখানে আরো একটা জিনিস ভীষণ রকম ভাবে আমার মনে হচ্ছে এটা মেনশন করা দরকার এই সায়েন্স সিম্পটমসের মধ্যে, সেটা হচ্ছে যে এই যে আগের স্লাইডে আমি বললাম যে প্লাজমা সেলস বেড়ে যাচ্ছে, এবারে এই প্লাজমা সেলসের একটা ভালো ফাংশন হচ্ছে, সেটা হচ্ছে এটা শরীরে কিন্তু তৈরি করে তোমার অ্যান্টিবডি প্রডিউস করে। এবার অ্যান্টিবডি প্রডিউস করছে, তাহলে আমাদের শরীরে যত ডিজিজ কন্ডিশন হয়, ডিজিজ কন্ডিশন থেকে আমাদের এই অ্যান্টিবডি কিন্তু আমাদেরকে বাঁচায়, তাই তো, ডিজিজ কন্ডিশন থেকে আমাদেরকে অ্যান্টিবডি গুলো বাঁচায়। যখন প্রচুর পরিমাণে অ্যাবনর্মাল প্লাজমা সেলস তৈরি হচ্ছে, তাহলে প্রচুর পরিমাণে অ্যান্টিবডিও তৈরি হচ্ছে। এই প্রচুর পরিমাণে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে অ্যাবনর্মাল প্লাজমা সেলস থেকে, এটা শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে জমা হচ্ছে, আর সেটা কিন্তু অ্যাবনর্মাল প্রোটিন হিসেবে জমা হয়ে থাকছে। ঠিক আছে, তো এইটা আমাদের পক্ষে জানা ভীষণ রকম ভাবে জরুরি। এটা আমরা গিয়ে দেখতে পাবো ডায়াগনোসিসের মধ্যে, যেখান থেকে এটা আইডেন্টিফাই করাটা অনেকটা ইজি হবে। এছাড়া দেখো, যেহেতু অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, কারণ ক্যালসিয়াম লেভেল বেড়ে যাচ্ছে, কেন না অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, বোন সেল নষ্ট হয়ে যাচ্ছে, গিয়ে স্পেশালি রিব, স্পাইন, পেলভিস এগুলোকে অ্যাফেক্টেড করছে, করার ফলে পেশেন্টের বোন পেইন তৈরি হচ্ছে। পেশেন্ট বলবে কি আমার পিঠে ব্যথা হচ্ছে, স্পেশালি উই ক্যান গেট টু সি ব্যাক পেন। তার সাথে আমাদের কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো থ্রম্বোসাইটোপেনিয়া আর লিউকোপেনিয়াও দেখতে পাবো, কজ রিকারেন্ট ইনফেকশন। আশা করি বুঝতে পারছো যে কেন রিকারেন্ট ইনফেকশনটা হচ্ছে, কারণ নর্মাল ডব্লিউবিসি কাউন্ট যেটা হওয়ার কথা, সেই নর্মাল ডব্লিউবিসি কাউন্টটা তার মেনটেন হচ্ছে না, কারণ এই নর্মাল ডব্লিউবিসি কাউন্টের সেলসগুলো তৈরি হওয়ার বদলে এখানে অ্যাবনর্মালি প্লাজমা সেলস বেড়ে চলেছে, যেগুলো শরীরে বিভিন্ন রকমের প্রবলেমস ক্রিয়েট করছে, আর নর্মাল ডব্লিউবিসি যে অ্যাক্টিভিটিস করছে সেগুলো অ্যাফেক্টেড হচ্ছে, যার জন্য থ্রম্বোসাইটোপেনিয়া, লিউকোপেনিয়া দেখা দিচ্ছে, আর পেশেন্টের রিকারেন্ট ইনফেকশন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, 6 মাল্টিপল মাইলোমা সিমটমস এর মধ্যে কি কি, এগুলো অলরেডি আমি বলে দিয়েছি। অ্যানিমিয়া, বোন পেইন এন্ড ফ্র্যাকচার, এক্সেসিভ ব্লিডিং, কারণ কি না এখানে প্লেটলেট লেভেলটা অনেকটা কমে যাচ্ছে, সেই জন্য কিন্তু এক্সেসিভ ব্লিডিং আমরা দেখতে পাচ্ছি। হাই লেভেল অফ ক্যালসিয়াম কেন হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বললাম। কিডনি প্রবলেমস হচ্ছে কেন কি না, যে প্লাজমা সেলস ইনক্রিজ হয়ে যাচ্ছে, সেখান থেকে ও প্রচুর পরিমাণে অ্যাবনর্মাল অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেই অ্যাবনর্মাল অ্যান্টিবডি থেকে আলটিমেটলি প্রোটিন অ্যাকিউমুলেশন হচ্ছে, এই প্রোটিন অ্যাকিউমুলেশনটা কি করছে, আলটিমেটলি কিডনির যে সেলস গুলো আছে তাদেরকে ড্যামেজ করছে, ড্যামেজ করে দিয়ে কিডনি প্রবলেম হচ্ছে, আর আলটিমেটলি পেশেন্টের যে বোন রয়েছে, বোনটাকে তো অ্যাফেক্টেড করছে, রিব, স্পাইন, পেলভিস এগুলোকে অ্যাফেক্টেড করছে, অ্যাফেক্টেড করে তার সাথে কিন্তু যে স্পাইনাল নার্ভস গুলো রয়েছে সেগুলোকে কিন্তু ডিস্ট্রয়েড করে দিচ্ছে, দিয়ে পেশেন্টের কি হচ্ছে, নামনেস, মাসেল উইকনেস দেখা দিচ্ছে। ওকে, তারপরে ক্র্যাপ তো আমি অলরেডি বললাম, সেটার আরো একটা জাস্ট ডিটেইলড পিকচার্স আমি রেখেছি, এটাকে একটুখানি দেখে নিও, এটা মনে রাখলে ইজি হবে। সি ফর হাইপার ক্যালসিয়ামিয়া, আর ফর রেনাল ইম্পেয়ারমেন্ট, এ ফর অ্যানিমিয়া, এন্ড বি ফর বোন লেশন। একটু সুযোগ করে এইগুলোকে একটুখানি দেখে রাখলে সুবিধা হবে। আদারওয়াইজ নো নিড অলসো, আমি যতটুকু বলেছি ততটুকুই তোমাদের জন্য এনাফ।
নাও ইন কেস অফ ডায়াগনোসিস আমরা দেখতে পাবো যে এক্স-রে কি দেখাবে। এক্স-রে থেকে আমরা দেখতে পাবো এক্স-রে শো ডিফিউজ লেশনস, ডিমিনারেলাইজেশন এন্ড অস্টিওপোরোসিস ইন দ্য বোন। অবভিয়াসলি যেহেতু এখানে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির জন্য বোনের মধ্যে পোরাস দেখা দিচ্ছে বা বোনগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকছে, তাই বিভিন্ন রকমের ডিফিউজ লেশন দেখা যাবে। ডিমিনারেলাইজেশন মানে ক্যালসিয়াম গুলো যে বোন থেকে বেরিয়ে গিয়ে বোন অনেকটা ভঙ্গুর হয়ে গেছে সেটা বোঝা যাবে, আর অস্টিওপোরোসিস বোঝা যাবে। প্রেজেন্স অফ লার্জ নাম্বারস অফ ইম্যাচিউর প্লাজমা সেলস ইন বোন ম্যারো, এইটা বোঝা যাবে। কেন কি না, এইটাই দেখা যায় এই ডিজিজ কন্ডিশনসটাতে, মাল্টিপল মায়োলোমাতে লার্জ নাম্বারস অফ ইম্যাচিউর প্লাজমা সেলস দেখা যাবে। তার সাথে আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে বেইন স্টোনস প্রোটিন দেখা যাবে, এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল, এই যে মার্ক করা রয়েছে অ্যাবনর্মাল ইমিউনোগ্লোবিউলিন অর অ্যান্টিবডি প্রডিউসড বাই অ্যাবনর্মাল প্লাজমা সেলস ইন ইউরিন অ্যান্ড ব্লাড। এটা কিন্তু ভীষণ রকম ভাবে ইম্পর্টেন্ট, এটা তোমাদের এক্সামিনেশনে আসতে পারে যে কি প্রোটিন দেখা যায় ইন কেস অফ মাল্টিপল মায়োলোমা, ঠিক আছে, কিংবা বলা যেতে পারে যে বেনস জোন্স প্রোটিন এটা কি, এটা তোমাকে বলে দিল এটা অ্যান্টিজেন না অ্যান্টিবডি, ঠিক আছে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা কিন্তু হচ্ছে অ্যাবনর্মাল ইমিউনোগ্লোবিউলিন বা এটা অ্যান্টিবডি, এটা প্লাজমা সেল তৈরি করে। কোথায় দেখতে পাই আমরা? ইউরিন আর ব্লাডে দেখতে পাই। নাও ইন কেস অফ ম্যানেজমেন্ট, এখানে পেশেন্টদের কি করা হবে? কেমোথেরাপি দেওয়া হবে, তার সাথে রেডিয়েশন থেরাপি আর স্টেরয়েডস এর মধ্যে কর্টিকোস্টেরয়েড দেওয়া যেতে পারে। তার সাথে বাকি ড্রাগস এর মধ্যে থ্যালিডোমাইড দেওয়া যেতে পারে, লিনালিডোমাইড দেওয়া যেতে পারে। ওকে, এছাড়া পেশেন্টের জন্য যদি পসিবল হয় তাহলে স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনও ক্যান বি done. Now, along with that, we need to encourage patient to take increased fluid intake to increase excretion of calcium and uric acid. কেন না, অলরেডি অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি হওয়ার জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তৈরি হচ্ছে, সেটা ব্লাড আর ব্লাডের মধ্যে মিশে আছে, সেই যে সেটাতে এক্সক্রিট করে যায়। কারণ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যদি ব্লাডের মধ্যে জমে থাকে তাহলে কিন্তু রেনাল ক্যালকিউলি, রেনাল ইনসাফিসিয়েন্সি দেখা দিতে পারে। আর একই রকম ভাবে এই মাল্টিপল মায়োলোমার অ্যাক্টিভিটিস এর জন্য শরীরে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিডও কিন্তু ফর্ম করে, তাই এগুলোকে রিলিজ করবার জন্য ফ্লুইড ইনটেক ইনক্রিজ করতে বলা হয়। এর সাথে টেক প্রিকশনস টু প্রিভেন্ট প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। তাহলে বুঝতেই পারছো কেন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়, কেন ইনফেকশন হয়, কেন রেনাল ফেলিওর হয়। সেজন্য as much as possible precautions should be taken. Along with that, maintain neutropenic and bleeding precautions, ঠিক আছে, neutropenic and bleeding precautions নিতে হবে। and ultimately to encourage for fluid intake to deal with problems like hypercalcemia, hyperuricemia and proteinuria, এটা more or less এগুলোর মধ্যেই আমি ডিসকাস করে দিয়েছি। That is all about this disease condition. Next ভিডিওতে আমরা অন্য ডিজিজ কন্ডিশন নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো।